স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের বিষয়ে রাজধানীর ওয়ারী ডিসি কার্যালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। সরাসরি তার কাছ থেকে জেনে নিব সর্বশেষ তথ্য। মাহমুদুল, ডিসি ওয়ারী কার্যালয়ে বৈঠকের বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে আর বৈঠক শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সাথী, আপনাকে ধন্যবাদ। একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে আসলে বৈঠকটি হওয়ার কথা ছিল, যেটি মোল্লা মাহবুবুর রহমান কলেজের একটি শিক্ষক প্রতিনিধি দল আসছিলেন। তারা ওয়ারী যে উপ পুলিশ কমিশনার সালেউদ্দিনের কার্যালয়ে তারা কিছুক্ষণ বসেছিলেন। আরও কবি নজরুল সোহরাওয়ার্দী যেটি আসলে কলেজের সহ বেশ আরও শিক্ষকরা আসার কথা ছিল। আসলে তারা না আসার কারণে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেই বৈঠকটি আপাতত হচ্ছে না। তো সেই পর্যন্ত আর এখানকার যে উপপুলিশ কমিশনার সালেউদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে সংকট নিরসনকল্পে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু আলোচনার টেবিলের মাধ্যমে সংকট সমাধানে তিনি চেষ্টা চালিয়ে যাবেন। তো আসলে কিছুক্ষণ আগে কিন্তু যে মোল্লা মাহবুবুর রহমান কলেজের শিক্ষক প্রতিনিধি দলটি ছিলেন তিনি অনেকক্ষণ ধরে তারা কিন্তু বৈঠক করেছেন। আসলে বৈঠক বলতে যে আরও দুইটি কলেজ যে যাদের সঙ্গে আসলে বাদানুবাদের সঙ্গে জড়ো রয়েছে তাদের কলেজের শিক্ষক প্রতিনিধি না আসা। তো সবচেয়ে বড় বিষয়টি ছিল সেখানে আসলে এখন এই মুহূর্তে যেটি আসলে উপ কমিশনার বলছিলেন যে তিনি চেষ্টা চালাচ্ছেন যে আসলে সংকট দ্রুত নিরসনকল্পে। তো হয়তোবা পর্যায়ক্রমে প্রথমত হয়তো এককভাবে আলোচনা করবেন ওয়ারী পুলিশ, যেহেতু আসলে তিনি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন এইখানকার অবস্থান। তো তিনি এই অবস্থার মধ্য দিয়ে কিন্তু আসলে চলছে। তো কিছুক্ষণ আগে কিন্তু আসলে যে তাদের বৈঠকটার কথা ছিল সেই বৈঠকটি হয় নাই, প্রতিনিধি দল না আসার কারণে বৈঠকটি আজকের জন্য এখানে শেষ হয়েছে। তো সাথী, এই ছিল এখানকার পরিস্থিতি। ধন্যবাদ মাহমুদুল। এই মুহূর্তে সমসাময়িক বিষয় নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন উপদেষ্টারা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ৪,৫০০ কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান আছে এবং পুলিশের মধ্যে রদবদলটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে বদলি করা হয়েছে। অন্য জায়গা থেকে ডিএমপিতে আনা হয়েছে, ডিএমপি থেকে অন্য জায়গায় পাঠানো হয়েছে। তবে যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে পুলিশকে যে জনগণের বিরুদ্ধে গুলি করা পর্যায়ে নিয়ে যাওয়া, এই পুলিশ তো এইভাবেই আসলে ট্রেন আপ হয়েছে বিগত সময়গুলোতে। এবং রায়ট ম্যানেজমেন্টের জন্য এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের প্রসেস না যে পুলিশকে শুধু এতটুকু করা হচ্ছে যে তারা প্রথমেই চলে যেত ফায়ারিংয়ে, সেটা রাবার বুলেট হোক ছড়রা গুলি হোক। তো এই রায়ট ম্যানেজমেন্ট সিস্টেমের ড্রিলটাই পুলিশের পুরোপুরি চেঞ্জ করার পরিকল্পনা আছে। যারা পুলিশের নতুন নেতৃত্বে এসেছেন তারা পুলিশকে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের রায়ট ম্যানেজমেন্টের ড্রিলটা শেখাবেন, সেই ট্রেনিংটা করাবেন, করার মাধ্যমে পুলিশকে এমন পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে সামনে আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে যেখানে পুলিশকে জনগণের বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের আন্দোলনে রায়ট ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয়, সে হতাহতের মতো ঘটনা ঘটে। এই ধরনের ঘটনা এড়িয়েই যেন আমরা পুলিশ ব্যবস্থা নিতে পারে সেজন্য পুলিশকে প্রস্তুত করা হবে। তবে সেটার জন্য যথেষ্ট সময় প্রয়োজন। আপনারা জানেন নতুন নেতৃত্ব পুলিশে আসার দুদিনের মধ্যেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে। এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কিভাবে করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে আজও অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে সন্ধ্যার আগেই সরে যায় জিয়াফতের আহ্বানে আসা আন্দোলনকারীরা। দুপুর থেকে বিক্ষোভকারীরা প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। তাদের দাবি, প্রথম আলো ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে, ফ্যাসিস্টদের পক্ষে কথা বলছে। এই সময় প্রথম আলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে অনেকে সড়কেই আদায় করেন আসরের নামাজ। এর আগে দুপুর থেকে প্রথম আলো কার্যালয়ের সামনে বিপুল পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয় কার্যালয়ের মূল ফটক। এ সময় অবরুদ্ধ ছিলেন প্রথম আলোর সংবাদকর্মীরা। দায় স্বীকার করা, পদত্যাগ করা। ২ নম্বর দাবি সরকারের প্রতি যে এদের দুইজনকে বিচারের আওতায় নিয়ে আসা। প্রথম আলো, ডেইলি স্টার সহ ফ্যাসিবাদের হাতিয়ার হাসিনাকে যারা তৈরি করেছে, তো এই হাতিয়ারগুলো যদি থেকে যায় নতুন নতুন হাসিনা তৈরি হবে।
রাজশাহীতে দৈনিক প্রথম আলোর অফিসে হামলার পর সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। দুপুরে ঘটে এই ঘটনা। আলেম ওলামা এবং তাওহীদি জনতার ব্যানারে দুপুরে নগরের 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভকারীরা বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে মানববন্ধন করে। এ সময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী তৎপরতার অভিযোগ এনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। প্রথম আলো রাজশাহী অফিসের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ জানিয়েছেন, মিছিল নিয়ে অফিসে ঢোকার চেষ্টা করা হয়। তখন অফিস তালাবদ্ধ ছিল। পরে তারা সাইনবোর্ড ভাঙচুর করে খুলে নেয়। এ সময় তারা প্রথম আলো পত্রিকা পুড়িয়ে বিক্ষোভ করে। ঢাকা মহানগরে আপাতত চলতে পারবে ব্যাটারি চালিত রিকশা। চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। বিকেলে এই আদেশ দেয় চেম্বার আদালত। এমন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এর আগে সকালে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সংকট সমাধানে ডিএমপির সঙ্গে বৈঠকও করে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। সোমবার বেলা ৩টার দিকে এ আদেশ দেয়া হয়। এমন খবরে উচ্ছ্বাস প্রকাশ করেন চালকরা। আমাদের চলার একটা সিদ্ধান্ত দিতে হবে। যদি পুলিশ আবার দরবার করে শাহজাদপুর যাইতে পারবো না, পুলিশ প্লাজার আসতে পারবো না, তাহলে আমাদের ওই রায় আমরা মানি না। আমাদের তো একটা পেট আছে, আমাদের কিছু একবারে জুটেল বন্ধ করে দেয়, তাহলে তো আমরা অচল হয়ে যাব। এর আগে সকালে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধের চেষ্টা করে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় তারা বিক্ষোভ করে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সড়ক ছাড়েন তারা। এদিকে সংকট সমাধানের অংশ হিসেবে সোমবার সকালে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক করে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। চাঁদাবাজরে যেহেতু আমরা চাঁদা দেই, সরকারি আওতায় যদি নেয়, আমরা চাই সরকারে আমাদের আয়ের থেকে একটা অংশ দিতে, আমাদের বৈধকেরা দেহ, আমাদের টাকা দিয়েও দেশের উন্নত হোক। যাত্রাবাড়ি অঞ্চলে কালকে মাইকিং হয়েছে, 2টা পয়েন্ট বলে দেওয়া হয়েছে। এই 2 পয়েন্ট এসে টোকেন নিয়ে যেতে বলা হয়েছে। এটা কারা, এটা চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কোনো চাঁদাবাজি হবে না। শ্রমিককে কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এটা হবে না। আর আমার পুলিশ যদি এই ধরনের কাজে চাঁদাবাজি বা ভাগ খায়, আমার কাছে খালি নিয়ে আসেন, অ্যাকশন না পান আমাকে বললেন। বিকেলে হাইকোর্টের রুল স্থগিত করে চেম্বার আদালত। আমার মূল বক্তব্য ছিল একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চেয়ে রুল জারি করা হয়। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশে অস্থিরতা তৈরি করতে বিতাড়িত ফ্যাসিস্ট শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র পথ নির্বাচন। এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ভোটাধিকার নিশ্চিত করা জরুরি। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভা। এতে অংশ নেন বিএনপি জামাত সহ সাংবাদিক নেতারা। এ সময় বিভিন্ন কালাকানুন তৈরি করে আগে সাংবাদিকদের দমিয়ে রাখার সমালোচনা করেন বিএনপি নেতারা। আমরা যে কথা বারবার বলি যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, এই চতুর্থ স্তম্ভটা কখনোই কোনো বেপরোয়া ডিক্টেটররা মেনে নিতে পারে না বলেই প্রথম এখানে ধাক্কা দেয়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল। নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। 15 থেকে 17 বছর বারবার আমরা ভুল করেছি। অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে, পলিসি মেকিং এ ভুল হয়েছে। আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন। আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত, ভুল পলিসি আমরা দেখতে চাই না। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে
ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষে শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পরিস্থিতি থেকে উত্তরণে জরুরি ভিত্তিতে নির্বাচন দেওয়ার তাগিদ দেন তিনি। স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বদেরকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। এছাড়া সাংবাদিক সুরক্ষা আইন, বেতন কাঠামো সহ নানা বিষয়ে বিএনপি কাজ করবে বলেও জানান তারেক রহমান। আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সংশোধিত আইনে 3 বাহিনীর সাথে পুলিশ ও র্যাবেরও বিচার করা যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। একই সাথে বিদেশি অপরাধ করলেও ট্রাইব্যুনালে বিচার করা যাবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। যদিও এই আইনে কোনো দলের বিচার করা যাবে না বলে জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর থেকে এই আইন নিয়ে বিতর্ক ছিল দেশে বিদেশে। বিতর্কিত এই আইনকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে মতামত নেওয়া হয় আইন বিশেষজ্ঞদের। আলোচনায় ছিল জুলাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে, যদিও সংশোধিত অধ্যাদেশে দলের বিচার নিয়ে কিছুই উল্লেখ করা হয়নি। সোমবার নতুন অধ্যাদেশ নিয়ে গণমাধ্যমে কথা বলেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে। বিদেশ থেকে কেউ অপরাধ করলে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা অপরাধে জড়িত থাকলে তাদেরও বিচার করা যাবে এই অধ্যাদেশে। আগে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে থেকে অপরাধ করলেই এই আইনে বিচার করা যেত। এখন যেটা করা যাবে সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরে থেকে অথবা বাংলাদেশের বাইরে যে কোনো টেরিটরিতে থেকে যদি বাংলাদেশের ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা জেনোসাইড করা হয় তাহলে তাকে বিচার করা যাবে। আবার বাংলাদেশের অভ্যন্তরে থেকে যদি কোনো বিদেশিও এ ধরনের অপরাধ করে থাকে তাকেও বিচার করা যাবে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে। নতুন অধ্যাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর বিচার পর্যবেক্ষণের অধিকার নিশ্চিত করা হয়েছে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। মামলা নেওয়ার মতো ঘটনায় মামলা না নিলে সংশ্লিষ্ট থানার ওসিদের বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। সকালে ব্যাটারি চালিত রিকশা চালকদের সাথে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি কমিশনার। কোনো চাঁদাবাজি হবে না, শ্রমিকের কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন, এটা হবে না। আর পুলিশের তরফ থেকে আমি সব ধরনের সহযোগিতা, আমার ওসি থাকবে সেখানে, আমার ওসি যদি এই কাজে সহযোগিতা না করে সে নাই হয়ে যাবে। যদি অ্যাকশন না পান আমাকে বললেন, আমি চলে যাব, আমি চাকরি করব না, আমি কমিশনার থাকতে চাই। ডিবিসি সংবাদে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এবার দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর জেনে নিব সহকর্মী কনক মাহমুদের কাছ থেকে। কনক, জানাবেন সবশেষ খেলাধুলার কি তথ্য আছে আপনার কাছে? অবশ্যই জান্নাত সাথী, আপনি জানেন যে অ্যান্টিগা টেস্ট যে চলছে সেই টেস্টের 4র্থ দিনের খেলা কিছুক্ষণ পরে শুরু হবে। এছাড়া আইপিএলের নিলাম হচ্ছে, এছাড়া ফুটবল আর ক্রিকেটের বেশ কিছু নিউজ রয়েছে। ধন্যবাদ জান্নাত সাথী আপনাকে। সবাইকে আমন্ত্রণ ডিবিসির খেলাধুলায়। দেশ বিদেশের খেলাধুলার আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ। আর কিছুক্ষণ পর অ্যান্টিগা টেস্টে শুরু হবে 4র্থ দিনের খেলা। নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনও 181 রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে আছে মাত্র 1 উইকেট। তৃতীয় দিনে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। নামের পাশে মাত্র 18 রান যোগ করে ফিরে যান দীপু। লিটন দাসের সাথে মুমিনুলের 4র্থ উইকেট জুটিতে আসে 62 রান। ক্যারিয়ারের 21তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পর আর কোনো রান যোগ করতে পারেননি মুমিনুল। ভালো শুরু করেও দলীয় 145 আর ব্যক্তিগত 40 রানে আউট হন লিটন। প্রতিরোধ করতে পারেননি অধিনায়কও। ক্যারিবীয় পেসারদের বডি লাইন বাউন্সে মাত্র 23 রান করে প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। টেইল এন্ডে তাইজুল পারেননি তেমন কিছু করতে। জাকের আলী ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে 53 রানে ফিরেছেন সাজঘরে। 11 রান নিয়ে তাসকিন আর 5 রান করা শরীফুল শুরু করবেন ম্যাচের 4র্থ দিনের খেলা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে কি থাকবেন সাকিব আল হাসান? বিসিবি সূত্রের খবর,
তাকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ইনজুরির কারণে মুশফিক, শান্তরা না থাকায় জাতীয় দলের জার্সিতে সাকিবকে চাইছেন খোদ বোর্ড সভাপতি, হেড কোচ আর ক্যাপ্টেন। টেস্টের পরই ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজের সময় যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা বাড়ছে সাকিব আল হাসানকে নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কি টাইগার জার্সিতে দেখা যাবে দেশসেরা এই অলরাউন্ডারকে? বাংলাদেশের হয়ে সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি চেয়েছিলেন চিরচেনা মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে। তবে দেশের নিরাপত্তা ঝুঁকি থাকায় শেষ পর্যন্ত সেই ইচ্ছাটা পূরণ করতে পারেননি সাকিব। হতাশা আর অভিমান থেকেই রাজি হননি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে। অবশ্য বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল প্রস্তুতি না থাকায় খেলতে চাননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে অবশ্য তেমন কোনো ইস্যু সামনে আসার কথা না। উমরা শেষে আরব আমিরাতে টি10 লিগ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব। তার দল ভালো করতে না পারলেও ঠিকই নিজের জাত চিনিয়েছেন তিনি। বিসিবি সূত্রের খবর, সাকিবকে রেখেই ওয়ানডে দল গঠনের পরামর্শ দিয়েছেন নির্বাচকরা। একই মত বোর্ড প্রধান, হেড কোচ আর অধিনায়কের। কারণ দলের সিনিয়র ক্যাম্পেইনার মুশফিক আঙুলের চোটে ছিটকে গেছেন এই সিরিজ থেকে। গ্রোয়েন ইনজুরিতে সাদা বলের সিরিজ মিস করবেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আবার পিতৃত্বকালীন ছুটি নেয় ওয়ানডে দলে থাকবেন না কাটার মাস্টার মুস্তাফিজ। শান্তর জায়গা পুষিয়ে দেবেন লিটন, আর দা ফিজের পরিবর্তে দলে আসবেন তানজিম সাকিব। আর মুশফিকের বিকল্প হিসেবেই সাকিবকে চাইছে ম্যানেজমেন্ট। ক্যারিবীয়দের বিপক্ষে থাকবেন কিনা তা নিয়ে অবশ্য এখনো মুখ খোলেননি সাকিব। তবে জানা গেছে তাকে বিবেচনায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। অবশ্য চূড়ান্ত দল ঘোষণার আগ পর্যন্ত সাকিব ইস্যু নিয়ে ধোঁয়াশা থাকছেই। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। বুধবার শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওয়ানডে সিরিজ। ম্যাচকে ঘিরে অনুশীলনে বাড়তি গুরুত্ব দিচ্ছে দুই দল। ফাহিমা খাতুনের মতে পুরুষ দলের থেকে লেগ স্পিনার সংখ্যায় এগিয়ে নারী দল, যা তাদের এগিয়ে রাখবে আয়ারল্যান্ডের বিপক্ষে। খেলা দেখতে দর্শকদের মাঠে আসার আহ্বানও জানান ফাহিমা। 27 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওডিআই সিরিজ। 3 ম্যাচের এই সিরিজ ঘিরে বড় প্রত্যাশা টাইগ্রেসদের। নিজেদের মাঠে আইরিশদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যেই মাঠে নামবে লাল সবুজের বাঘিনীরা। তবে পরীক্ষাটা মোটেই সহজ হবে না জ্যোতিদের। 3-0 ব্যবধানে সিরিজ ঘরে তুলতে পারলে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ঢাকায় এসে প্রথম দিন ক্লোজ ডোরে অনুশীলন করলেও সোমবার ওপেন সেশন রাখে আইরিশরা। আর টাইগ্রেসদের প্রস্তুতির কথা জানান ফাহিমা খাতুন। নারী সিরিজের 3টে ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ম্যাচ দেখতে দর্শকদের প্রতি মাঠে আসার আকুতি এই স্পিনারের। আশা করছি দর্শক আসবে আমাদের খেলা দেখার জন্য। তো এটা আমাদেরকে অবশ্যই বুস্ট আপ করবে এবং আমার মাঠের খেলাটাকে আরো ভালো করার জন্যই করবে। পুরুষদের জাতীয় দলের তুলনায় নারী জাতীয় দলে এগিয়ে আছে একটা দিকে। টাইগার স্কোয়াডে যখন রিশাদ হোসেন একমাত্র লেগ স্পিনার, তখন নারী দলে লেগিদের ছড়াছড়ি। রুমানা খাতুন, ফাহিমার পাশাপাশি স্বর্ণা আক্তার, রাবেয়া খানরা লেগ স্পিনে ভালো করছেন। ম্যাচ উইনিংয়ে ভূমিকা রাখতে চান এই লেগ স্পিনাররা। আমরা অনেক আগে থেকে মনে করি আমাদের ওমেন্স টিমে বেশ কিছু লেগ স্পিনার অনেক আগে থেকেই, বাংলাদেশ ন্যাশনাল মেন্স টিমের থেকেও আমাদের ওমেন্স টিমে হচ্ছে বেশ কিছু লেগ স্পিনার দেখা যায়। আমাদের যে লেগ স্পিন গ্রুপ আছে, আমাদের যে কন্ডিশন, সে অনুযায়ী আমি চাইবো যে আমাদের লেগ স্পিন গ্রুপটা লিড আপ করবে। বুধবার সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলায় মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ডের মেয়েরা। পরের 2 ম্যাচ হবে 30 নভেম্বর ও 2 ডিসেম্বর। ওয়ানডে সিরিজ শেষে সিলেটে 3 ম্যাচের টি20 সিরিজও খেলবে দুদল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। নারী ফুটবলারদের কোচ হিসেবে থেকে যাচ্ছেন পিটার বাটলার। ফেব্রুয়ারিতে এই সাফজয়ী কোচের অধীনেই ঘরের মাঠে অনূর্ধ্ব-20 নারী সাফ চ্যাম্পিয়নশিপে খেলার পরিকল্পনা বাফুফের। 1 ডিসেম্বর থেকে শুরু হবে ক্যাম্প। কোচ নিয়ে শঙ্কা কাটলেও বাফুফের সংশয়ে যথাসময়ে টুর্নামেন্টের ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রস্তুত হওয়ার ব্যাপারে। টানা দ্বিতীয়বার নারী সাফ জয়ের পর উৎসবে মেতেছিল পুরো বাংলাদেশ। সেই উদযাপনের মাঝেই জাতীয় নারী ফুটবল দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কোচ পিটার বাটলার। যদিও এরপরেই বাফুফের নবনির্বাচিত কমিটি আলোচনায় বসে এই কোচের সাথে। নারী ফুটবলারদের সাথে কোচের মতের অমিলের অভিযোগ আছে, তবে সেই সব অভিযোগ মিটিয়ে বাটলারকে রেখে দিতে চায় ফেডারেশন।
অনূর্ধ্ব-20 নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, তাই ঘরের মাঠে শিরোপা ধরে রাখার প্রস্তুতিটাও শুরু করতে হচ্ছে আগে ভাগেই। ডিসেম্বরের প্রথম দিন থেকেই মাঠে নেমে পড়বেন কোচ পিটার বাটলার। 1 ডিসেম্বর প্রশিক্ষণ শুরু করলেও মাঝে ছুটিতে যাবেন এই ব্রিটিশ কোচ। উনিও পজিটিভ, আমরাও পজিটিভ, এখন পর্যন্ত এই জায়গাটাই আছি। যখন ওর কন্ট্যাক্টটা শেষ হবে দেন বোথ সাইড উইল ডিসকাস অ্যান্ড ডিসাইড। আন্ডার-20 আমাদের যে মেয়েগুলো ছিল সেগুলো তো আছেই, আরও নতুন আমরা রিক্রুট করেছি, সব মিলিয়ে 30 জনকে আমরা কল করছি। কোচকে নিয়ে সংকট কাটবে শিগগিরই, তবে মাঠ নিয়ে সংকটের সমাধান বাফুফের জানা নেই। 11 ফেব্রুয়ারি অনূর্ধ্ব-20 নারী সাফ শুরু হওয়ার কথা থাকলেও ততদিনে মূল ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইট প্রস্তুত হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। ফ্লাড লাইট ছাড়া কিন্তু সাফ খেলা যাবে না, কারণ সাফের খেলা প্রতিদিন 2টা খেলা, প্রতিদিন 2টা খেলা হলে ফ্লাড লাইট মাস্ট। আমি এখন জানি না যে ফেব্রুয়ারিতে ফ্লাড লাইট হবে কিনা। যদি ফেব্রুয়ারিতে ফ্লাড লাইট হয় তাহলে তো বঙ্গবন্ধুতে আমরা খেলবো, আদারওয়াইজ সাফ উইল ডিসাইড কি করবে তারা। গেল অক্টোবরে মাঠ সংকটের কারণে সিনিয়র সাফের আসরটা বাংলাদেশের বদলে বসেছিল নেপালে, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। যথাসময়ে মাঠ প্রস্তুত না হলে সরে যেতে পারে অনূর্ধ্ব-20 নারী সাফের ভেন্যু। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। খেলা দুনিয়ায় ছিল সবশেষ খবর। ফিরে যাচ্ছি জান্নাত সাথীর কাছে। ধন্যবাদ কনক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।